এর মাঝে 2 সপ্তাহ পার হয়ে গেছে। নূরের নিয়মিত ট্রিটমেন্ট আর থেরাপি চলছে। খুব বেশি পরিবর্তন না হলেও কিছুটা উপকার দেখা যাচ্ছে। যেমন নূরের আর অ্যাটাক আসেনি, আর খাওয়া দাওয়ার প্রতিও একটু রুচিশীল হয়েছে। আগে তো খেতেই চাইতো না সে। আদিত্য নূরের শারীরিক ট্রিটমেন্টের সাথে সাথে তাকে বাহ্যিক নলেজেরও ট্রেনিং দিচ্ছে। বাসায় রোজ নূরকে পড়াতে বসে সে। আদিত্য বুঝতে পেরেছে নূরকে যেখানে ওর মা বাবা চিকিৎসা করানোই জরুরি মনে করেনি সেখানে পড়ালেখার তো প্রশ্নই আসে না। তাই আদিত্য যতটুকু পারে নূরকে শিক্ষিত করার চেষ্টা করছে যাতে সমাজে চলার মতো হয় সে। তবে দুষ্টু নূরকে পড়াতে নিলে আদিত্যর নাজেহাল অবস্থা হয়ে যায়। কিছু শেখাতে গেলেই হাজারটা প্রশ্ন করে আদিত্যকে পাগল করে দেয়। এই যেমন, যদি বলা হয় অতে অজগরটি ওই আসছে তেরে, তখন শুরু হবে নূরের অদ্ভুত প্রশ্নের মালা। বলবে, অজগরটি তেরে আসছে কেন? খেয়ে ফেলবে তো আমাদের। আমার অজগর ভয় করে, ওকে আসতে মানা করুন না। এই বই ভালো না, অজগরওয়ালা বই পড়ব না আমি। আদিত্য বুঝতে পারে মেয়েটা চরম পড়া চোর। তাই তো এসব তালবাহানা করে না পড়ার জন্য। তবুও আদিত্য ধৈর্য নিয়ে নূরকে পড়ায়। সে তার অ্যাঞ্জেলের মাঝে কোনো কমতি রাখতে চায় না। আদিত্য অফিস থেকে বাসায় ফিরেছে। দরজার বেল বাজাতেই কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আদিত্য হাসিমুখে সামনে তাকাতেই কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল। ওর সামনে নূর দাঁড়িয়ে আছে। তবে আজকের নূর একেবারেই ভিন্ন। নূর শাড়ি পরেছে। যদিও এটাকে শাড়ি পরা বললে শাড়িরই অপমান হবে, কারণ শাড়িটা এলোমেলোভাবে কোনোরকমে পেঁচিয়ে রেখেছে। তবে সবচেয়ে অবাক হল যখন নূরের চোখে পানি দেখতে পেল সে। আদিত্য চিন্তিত মুখে নূরের কাছে এগিয়ে গিয়ে বলল, অ্যাঞ্জেল, কাঁদছ কেন? কি হয়েছে? নূর মুখে শাড়ির আঁচল চেপে দুঃখিনী নারীর মতো ভঙ্গি করে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এসেছ ময়নার বাপ। টিভি সিরিয়ালের মতো 3 বার করে একই কথা বলল নূর। বেচারা আদিত্য টুস করে যেন আকাশ থেকে পড়ল যেন এইমাত্র। তোবদা খেয়ে গেল সে। ময়নার বাপ? লাইক সিরিয়াসলি? সে বাপ কবে হয়ে গেল? বিয়েই তো হলো শুক্কুরে 8 দিন। বিনা ইন্টারনেট কানেকশনে আপলোড কিভাবে হয়ে গেল? আদিত্যর বিস্ময় আরও বাড়িয়ে দিয়ে নূর আরও নেকা কান্না করে বলে উঠল, তুমি এসেছ ময়নার বাপ। দেখো না শাশুড়ি আম্মা আমাকে কত মেরেছে। রান্নায় লবণ কম হয়েছে বলে আমার হাত পুড়িয়ে দিয়েছে। বেচারা আদিত্যর জ্ঞান হারাবার জো। তার মা মারা গেছে 1 যুগ আগে। তাহলে শাশুড়ি কোথা থেকে পেল নূর? আদিত্যের কেমন মাথা ঘুরছে। ভাবছে হয়তো নূরের মানসিক সমস্যা বেড়েছে। আদিত্য নূরের গালে হাত রেখে চিন্তিত মুখে বলল, নূর সোনা, কি হয়েছে তোমার? কি বলছো এসব আবোলতাবোল? শরীর খারাপ করছে। নূর প্রত্যুত্তরে দুঃখিনীর মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটাই চাও, আমি অসুস্থ হয়ে মরে যাই, আর তুমি আরেকটা বিয়ে করতে পারো। বলেই নূর টিভি সিরিয়ালের নায়িকাদের মতো কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সোফার উপর ঠাস করে গিয়ে পড়ল। সোফায় 2 হাত আছড়ে আছড়ে আরও বেশি দুঃখিনী ভঙ্গিতে বলল, মেয়ে তো লুট গাই, বরবাদ হো গাই। না হয় তোমার বাড়তি যৌতুকের টাকা এনে তোমায় দিতে পারিনি, তাই বলে তুমি আরেক বিয়ে করবে? একবারও ময়নার কথা ভাবলে না? আর ময়নার যে ভাই বোন আসতে চলেছে তার কথাও ভাবলে না? আরে আর কত যৌতুক আনব? যৌতুক আনতে আনতে তো আমার বাপের ভিটামাটি সব শেষ করে দিলাম। আর কত চাও? এবার তো হার্ট অ্যাটাক হয়েই গেল বুঝি আদিত্যের। বিস্ময়,
বাকরুদ্ধ হতবিহ্বল সে। আদিত্য আর যৌতুক, এটাও শোনার ছিল তার। আর তার বউ একের পর বাচ্চা দিয়েই যাচ্ছে তাকে। মাথা ঘুরে পড়েই যাবে বুঝি এবার আদিত্য। তবে তার থেকেও বেশি আহত হল আরেক ব্যক্তি। সে হল দ্য গ্রেট আবির। মাত্রই এসেছিল সে। নূরের ওসব কথা শুনে দুই হাতে দুই কান চেপে ধরে নূরের থেকেও বেশি মেলোড্রামাটিক টিভি সিরিয়ালের ভঙ্গিতে তিনবার করে বলল, নেহি নেহি নেহি। আমি কি শুনলাম? এ কথা শোনার আগে আমার ৩ নাম্বার গার্লফ্রেন্ড কেন মরে গেল না? এটা হতে পারে না। বলে দাও এসব মিথ্যে। আদি তুই এমন জালিম অত্যাচারী হবি আমি ভাবতেই পারিনি। ভাবির সাথে তুই এমন অত্যাচার করিস? ছি ছি ছি, ভাবতেই কলিজায় ম্যালেরিয়া হয়ে যাচ্ছে আমার। কেমনে পারলি এই মাছুম মেয়েটার সাথে এমন অত্যাচার করতে? উপরওয়ালার ভয় কর আদি। ল্যাংটা এসেছিলি, ল্যাংটাই যেতে হবে। টাকা পয়সা কিচ্ছু সাথে যাবে না বুঝলি? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ ইডিয়ট, না হলে তোকে এখনই উপরওয়ালার কাছে পৌঁছে দেব। আবির ন্যাকা স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ দে দে, ভাবির সাথে সাথে এখন আমার উপরও তোর নির্যাতন চালাবি। এই ছিল তোর মনে। মিউজিক্যাল নোট দোস্ত দোস্ত না রাহা, পিয়ার পিয়ার না রাহা। তখনই বিহান সেখানে এসে বলল, কি ওইতাছে এইহানে? আবির বলল, আর হচ্ছে না, হয়ে গেছে। এই আদি ময়নার বাপ হয়ে গেছে তা জানিস তুই? তার উপর নাকি ভাবিরে যৌতুকের জন্য নির্যাতন এই নির্দয় জালিম আদি। বিহান বিস্ময়ের সুরে বলল, কচকি মামা, আমগো আদি এইসব করছে? তাহলে আর বলছি কি? ওই দেখ ভাবি কিভাবে তার নির্যাতনের শিকার হয়ে হয়ে কাঁদছে। এবার বিহানও আদিত্যর উপর অসন্তুষ্ট হয়ে বলল, ছি ছি আদি, তোর কাছে এমনটা আশা করি নাইক্কা। দিলে বহুত চোট পাইলাম। আবিরও সহমত পোষণ করে বলল, হ্যাঁ ঠিক বলেছিস। এই পাষণ্ড জালিমের কাছে আমরা আর এক মুহূর্তও ভাবিকে রাখব না। আবির নূরের কাছে গিয়ে বলল, ভাবি চলো তোমাকে আমরা নিয়ে যাব। এই জালিমের সাথে তুমি আর এক মুহূর্তও থাকবে না। চলো এখান থেকে, তোমার ভাই এখনো বেঁচে আছে। নূর মাথা তুলে আবারও টিভি সিরিয়ালের মতো ৩ বার করে বলল, কি কি কি? হ্যাঁ ভাবি চলো, তোমাকে এখান থেকে নিয়ে যাব। নূর দুঃখিনী ভঙ্গিতে বলল, না ভাই, তা হয় না। স্বামী যেমনই হোক, মারুক কাটুক তবুও তার পায়ের তলে পড়ে থাকাই টিভি সিরিয়ালের নায়িকাদের নিয়ম। আমিও তাই করব। না হলে টিভি সিরিয়াল কিভাবে খেলব? আদিত্য ভ্রু কুঁচকে বলল, ১ মিনিট, টিভি সিরিয়াল খেলব মানে? তখনই জমিলা এগিয়ে এসে বলল, আরে মানে আমি বলছি, বৌমনি সেই সকাল থেকে একটানা একদম চোখ গেড়ে দিয়ে টিভি সিরিয়াল দেখছিল। তারপর থেকেই বলছে সে টিভি সিরিয়াল খেলবে। তখন থেকেই এসব করছে সে। আদিত্য বেচারা হাফ ছেড়ে বাঁচল। যাক তাহলে এসব তার দুষ্টু পরিটার খেলা ছিল। নূর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে হাসিমুখে বলল, আরে হ্যাঁ খেলছিলাম ওই তো, অনেক মজা হচ্ছিল। আরেকটু খেলি? আদিত্য এবার সরু চোখে আবির আর বিহানের দিকে তাকাল। আবির ফিচেল হেসে বলল, আরে আমি তো জানতামই ভাবি খেলা করছে, তাই আমিও একটু মজা করছিলাম। তাছাড়া কি আমি সত্যি সত্যিই তোকে ওসব বলতে পারি নাকি? তুই তো আমার একমাত্র কলিজার ফুসফুসওয়ালা দোস্ত। হে হে। বিহানও একইভাবে বলল, আরে আমিও তো মজাই করতাছিলাম মায়েরি।
আদিত্য স্মিথ হেসে মাথা দুই দিকে নাড়াল। ওর বাড়িটা যেন পুরো সার্কাস হয়ে যাচ্ছে দিনে দিনে। নূরের সাথে সাথে এই দুটোও যোগ দিয়েছে। রোজ নতুন নতুন ড্রামা খুলে বসে থাকে এরা। তবে এতে অখুশি না আদিত্য, বরং খুশি সে। তার এই মৃত বাড়িটা এখন প্রাণবন্ত মনে হয়। এসব কিছু হয়েছে শুধুমাত্র তার অ্যাঞ্জেলের কারণে। আদিত্য নূরের কাছে এগিয়ে গেল, গালে হাত রেখে বলল, আজকের জন্য অনেক খেলা হয়ে গেছে, এখন চলো, পড়তে বসতে হবে। নূর বাচ্চাদের মতো করে বলল, আমার পড়তে ভালো লাগে না, আর একটু খেলা করি না। দেখ, এমন করলে কিন্তু তুমি পচা মেয়ে হয়ে যাবে। তুমি কি পচা মেয়ে হতে চাও? না? তাহলে আমার কথা শোনো। চলো এখন, পড়াশোনা শেষ করে আবার খেল। আবির বলল, হ্যাঁ হ্যাঁ ভাবি, পড়াশোনা শেষ করে এসো, তারপর আমরা অনেক মজা করব। আচ্ছা। আদিত্য নূরের হাত ধরে উপরে নিয়ে গেল। পরদিন বিকালবেলা বিড়াল ছানা হাতে নিয়ে বাইরে হাঁটতে বের হল নূর। তখনই আদিত্য গাড়ি নিয়ে ফিরল বাসায়। গাড়ি থেকে নেমে নূরকে দেখে গাড়ি আর লক না করেই এগিয়ে গেল তার কাছে। নূরের কাছে এসে মুচকি হেসে বলল, কি করছে আমার অ্যাঞ্জেলটা? নূরও মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, এই রিমিকে হাঁটাতে নিয়ে এসেছি। ঘরে বসে বসে অলস হয়ে যাচ্ছে ও। আচ্ছা তাই। তখনই আদিত্যর একটা অফিসিয়াল ইম্পর্টেন্ট ফোন এলো। ফোনে কথা বলে আদিত্য জানল একটা জরুরি মেইল পাঠাতে হবে। আদিত্য নূরের উদ্দেশ্যে বলল, তুমি খেলা করো অ্যাঞ্জেল, আমি এখনই আসছি। নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। আদিত্য ভেতরে যেতেই নূরে চোখ পড়ল আদিত্যর রেখে আসা দরজা খোলা গাড়িটার দিকে। উৎসুক জাগল তার মনে। সে উৎসুক চোখে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল গাড়ির দিকে। নূর একসময় গাড়ির কাছে এসে দাঁড়াল। চোখ পিটপিট করে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির ড্রাইভিং সিটের দিকে। সে অনেকবার হিরোকে এখানে বসে এই মেশিনটা ঘুরিয়ে গাড়ি চালাতে দেখেছে। তারও খুব ইচ্ছে ভ্রুম ভ্রুম করে গাড়ি চালানোর। আজকে সেও গাড়ি চালাবে। অনেক মজা হবে। নূর বিড়াল ছানাটাকে নিচে নামিয়ে রেখে গাড়ির ড্রাইভিং সিটে বসল। গাড়ির স্টেয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে মুখে ভ্রুম ভ্রুম শব্দ করতে লাগল নূর। কিন্তু গাড়ি তো সেভাবে চলছে না যেভাবে হিরো চালায়। নূরের মজা হচ্ছে না। নূর এদিক ওদিক তাকিয়ে নানান বাটনে টিপতে লাগল। এভাবে একসময় চাপ লেগে গাড়ির ইঞ্জিন চালু হয়ে গেল। গাড়ি এগুতে লাগল সামনের দিকে। এবার নূরের মজা লাগছে। নূর স্টেয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে লাগল। মজা পেয়ে হাসছে সে। গাড়ি লনের মাঝে এলোমেলো ঘুরছে শুধু। বিষয়টা দেখে গার্ডগুলোর খটকা লাগল। তারা ভালো করে খেয়াল করে দেখল গাড়িতে নূর বসে আছে। এটা দেখে ঘাবড়ে গেল। বুঝতে পারল কত বড় দুর্ঘটনা হতে চলেছে। তারা জোরে জোরে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগল। কিন্তু নূর তার মতো গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে। গার্ডরা সিচুয়েশন কন্ট্রোল করতে না পেরে এবার জোরে জোরে আদিত্যকে ডাকতে লাগল। আদিত্য স্টাডি রুমের কম্পিউটার থেকে মেইল পাঠাচ্ছিল। বাইরে থেকে হইচইয়ের আওয়াজ শুনে ভ্রু কুঁচকে আসে তার। কি হয়েছে দেখতে বাইরে বেরিয়ে আসে সে। এবং বাইরে এসে যা দেখে তাতে পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। মুহূর্তের মাঝে থমকে যায় যেন তার পৃথিবী। চোখে মুখে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। তার প্রাণভোমরার সাথে বড় রকমের দুর্ঘটনা হওয়ার আতঙ্ক। যে আতঙ্কে আদিত্যর অন্তর আত্মা কাঁপছে। আদিত্য দেখল নূরের গাড়ি সামনের সুইমিং পুলের দিকে এগুচ্ছে। আর একটু এগুলেই গাড়ি পুলের মাঝে পড়ে যাবে। আদিত্য পাগলের মতো ছুটল গাড়ির দিকে।
নূর তখনও আপন মন খুশিমতো গাড়ি চালানোর মজা নিচ্ছিল। আদিত্য নূরের গাড়ি থামাতে দৌড়ে ছুটল তার কাছে। চিল্লিয়ে ডাকতে লাগল নূরকে। নূররে, কি করেছ তুমি? গাড়ি বন্ধ কর। ওই লাল বাটনটা চাপ দাও। কিন্তু নূর গাড়ির ভেতর থেকে কিছুই শুনতে পাচ্ছে না। আদিত্য নূরের গাড়ি থামাতে ওর গাড়ির কাছে আসতে চাইল। কিন্তু নূর এলোমেলোভাবে স্টিয়ারিং ঘোরানোতে ঠিকমতো যেতেও পারছে না গাড়ির কাছে। বিহানও ততক্ষণে চলে এসেছে। সেও এসব দেখে ভীষণ ঘাবড়ে গেল। আদিত্য নূর দুজনের জন্যই চিন্তা হচ্ছে। কারণ আদিত্য নূরকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির সামনে চলে গেছে। বিহানও কোনোভাবে চেষ্টা করছে গাড়িকে থামানোর। কিন্তু এ মুহূর্তে ভেতর থেকে ছাড়া গাড়ি বন্ধ করা যাবে না। আদিত্য গাড়ি ধরতে যাচ্ছে, কিন্তু নূরের এলোমেলো স্টিয়ারিং ঘুরানোতে সে ধরতে গিয়েও বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। পড়ে হাতে পায়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছিলেও যাচ্ছে। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আদিত্যের। তার জান তো আটকে আছে নূরের মাঝে। যে করে হোক নূরকে বাঁচাতে হবে তাকে, না হলে যে সে নিঃস্ব হয়ে যাবে। নূরের কিছু হয়ে গেলে বাঁচবে কি করে সে? নিজের উপর তীব্র রাগ হচ্ছে তার, এতটা যে নিজেকে গুলি করে দিতে ইচ্ছে করছে। সে কিভাবে এতটা বেখেয়ালি হয়ে গেল? গাড়ি লক করে আসলে এমনটা হতো না, তার জানটা আজ এভাবে ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাতো না। গাড়ি প্রায় পুলের কাছে চলে এসেছে। আদিত্যর হৃৎপিণ্ড চিপে আসছে তার প্রাণভোমরার কিছু হয়ে যাওয়ার ভয়। আদিত্য এবার সুযোগ বুঝে লাফ দিল গাড়ির উপর। গাড়ির ছাদে উঠে সজোরে ঘুষি মেরে গাড়ির দরজার কাঁচ ভাঙল। তাতে হাতও কেটে গেল তার। কাঁচ ভেঙে গাড়ির ভেতর হাত ঢুকিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করল। গাড়িও বন্ধ হতেই দেহে প্রাণ ফিরে পাওয়ার মতো নিঃশ্বাস ছাড়ল আদিত্য। গাড়ির উপরই মাথা ঠেকিয়ে দম ছাড়ল সে। আত্মাটা যেন গলায় আটকে গিয়েছিল তার। হঠাৎ রাগ হল ভীষণ। আদিত্য গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে নূরের হাত টেনে বের করল গাড়ি থেকে। আদিত্যর ওভাবে কাঁচ ভাঙায় নূর এমনিই ভয়ে চুপসে আছে। তার উপর আদিত্য নূরকে বের করে রাগে তার দিকে হাত তুলতে নিল। ভয় চোখমুখ খিচে বন্ধ করে আরও ভয় জোরসড় হয়ে গেল নূর। রাগের বশে হাত তুললেও সে হাত নূরের গায়ে পড়ল না। হাত মুষ্টি করে রাগে গাড়ির ভাঙা কাছে আবারও ঘুষি মারল আদিত্য। রাগী সুরে ধমকে উঠে বলল, পাগল হয়ে গেছ তুমি? কি করছিলে এসব? হ্যাঁ, সবকিছু তোমার কাছে খেলা। এখন কি হতে পারত তুমি জানো, ইডিয়ট? বিহান সেখানে দৌড়ে এসে আদিত্যকে শান্ত করার উদ্দেশ্যে বলল, শান্ত হ আদি। ভাবি কি আর এসব বুঝে? কেন বুঝবে না? কেন বুঝবে না? ওর কিছু হয়ে গেলে কি করতাম আমি? আচ্ছা, শান্ত হ। ভাবি ভয় পাইতাছে দেহছ না। বিহান জমিলাকে ইশারায় নূরকে নিয়ে যেতে বলল। জমিলা এসে নিয়ে গেল নূরকে। বিহান আদিত্যর হাতের অবস্থা দেখে জলদি ফার্স্ট এইড বক্স এনে ওর হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিছুক্ষণ পর যখন একটু শান্ত হল তখন তীব্র অপরাধবোধ জাগল তার। তখন চিন্তার মাথায় নূরকে কিভাবে বকে দিল সে। ভুল তো ওর নিজের ছিল। গাড়ি খোলা না রাখলে তো আর এসব হতো না, তাহলে শুধু শুধু অ্যাঞ্জেলটাকে ওভাবে রাগ দেখালাম। কিভাবে ভুলে গেলাম ও তো আর দুটো মানুষের মতো স্বাভাবিক বুদ্ধিমত্তার না। মেয়েটা নিশ্চয় ভয় পেয়ে গেছে। এত কষ্ট করে তো ওর মন থেকে নিজের জন্য ভয় সরিয়েছিলাম। আজ আবারও একই কাজ করলাম আমি। নূর যদি আবারও ওর থেকে দূরত্ব করে ফেলে তাহলে কি করবে ও? এখন যে আর ওই দূরত্ব আর নিতে পারবে না সে। আদিত্য দ্রুত পায়ে উঠে বাসার ভেতর গেল। নিজের রুমে এসে নূরকে পেল না সে।
ভাবল হয়তো জমিলার রুমে আছে, কিন্তু সেখানে এসেও পেল না। আদিত্য জোরে জোরে জমিলাকে ডেকে জানতে চাইল নূর কোথায়। জমিলা বলল, আমি তো বৌনিরে রুমে বসিয়ে রেখে তার জন্য দুধ আনতে গেছিলাম। কেন সে রুমে নেই? আবারও ভয় জমল আদিত্যর মনে। সে কি তার কঠোরতায় নূরকে হারিয়ে ফেলল? না না, নূরকে সে হারাতে দিবে না, কিছুতেই না। নূর এখানেই কোথাও আছে। বাইরে যেহেতু যায়নি তাহলে ভেতরেই কোথাও আছে। আদিত্য পাগলের মতো হন্যে হয়ে সারা বাড়ি খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে একসময় ছাদে এলো সে। ছাদের মাঝামাঝি আসতেই গুনগুন করে ফোঁপানোর শব্দ শুনতে পেল সে। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল নূর ছাদের ছোট্ট ঘরটার পেছনে সাইডে দেয়াল ঘেঁষে বসে আছে। নাক টেনে টেনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ নাক মুছছে আবার কাঁদছে। নূরকে এভাবে দেখে আদিত্যর অপরাধবোধ যেন তীব্র থেকে তীব্রতর হল, চোখে করুণ মায়া ভেসে উঠল। নূর তখনও আদিত্যকে দেখেনি। নূর ওর পুতুলটাকে হাতে ধরে কাঁদো কাঁদো গলায় করুণ সুরে বলছে, জানিস টুকি, আমাকে কেউ ভালোবাসে না। সবাই বকে, সবাই মারে। পাগল তো তাই। মা বলে আমি পয়দা হতেই কেন মরে গেলাম না। বাবা বলে আমি নাকি তাদের আপদ। বোনেরাও বকাঝকা করে, মারে। আজ তো হিরো আমাকে পাগল বলল। অনেক বকেছে। আমার অনেক কষ্ট হচ্ছে। হিরো সবার মতো পাগল বলল আমাকে। আমাকে কেউ পছন্দ করে না। আমি আর থাকব না এখানে। আমি আর তুই সবার থেকে দূরে কোথাও চলে যাব। অনেক দূরে। আদিত্যর দুচোখে নোনাজলে ভরে উঠল। বুকের মাঝে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যাচ্ছে যেন। চেহারা হলো আরও করুণ। সে আজ তার অ্যাঞ্জেলটাকে এত কষ্ট দিয়ে ফেলেছে যে নূর ওকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। বাকিদের সেও কষ্ট দিয়ে ফেলল নূরকে। এই অপরাধে নিজেকে সহস্র রিকাঘাতে ছিন্নভিন্ন করে ফেলতে মন চাচ্ছে। কিভাবে কাঁদছে ওর কলিজাটা। আদিত্য এগিয়ে গেল নূরের সামনে। আদিত্যকে দেখেই নূর ভয় আরও সিটকে জোরসড় হয়ে গেল দেয়ালের সাথে। তা দেখে যেন আদিত্যর আরও কষ্ট হচ্ছে। আদিত্য নূরের সামনে হাঁটু গ্যাড়ে বসে দুই হাতে দুই কান ধরে করুণ অপরাধী গলায় বলল, আম সরি অ্যাঞ্জেল। ভুল হয়ে গেছে আমার। অনেক বড় ভুল। আমার অ্যাঞ্জেলটাকে আমি বকে দিয়েছি। তখন তোমাকে ওভাবে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তুমি অনেক ব্যথা পেতে। তোমার কিছু হয়ে গেলে কি করতাম আমি? তাই তোমাকে তখন বকে দিয়েছি। তুমি আমাকে মারো। যতক্ষণ খুশি মারো। আমি কিচ্ছু বলবো না। তবুও আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলো না। তুমি ছাড়া যে কেউ নেই আমার। নূরের ভয় কমল। চোখে মুখে যেন কোমলতা এলো আদিত্যের কথায়। হঠাৎ তার চোখে পড়ল আদিত্যর হাতে ব্যান্ডেজ। নূর মুহূর্তে যেন সব ভুলে আদিত্যর কাছে গিয়ে ওর হাত ধরে চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, তোমার হাত কেটেছে। ব্যথা লাগছে বুঝি? অনেক ব্যথা। কেঁদো না। হ্যাঁ, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহ তোমার ব্যথা ঠিক করে দিবে। আদিত্য তৎক্ষণাৎ ঝট টেনে বুকের মাঝে শক্ত করে গেঁথে নিল নূরকে। যাকে সে এত কষ্ট দিল এখন সেই ওর জন্য দোয়া চাইছে। এই অমূল্য রত্ন কোথায় পাবে সে? আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে অসংখ্য চুমুয় ভরিয়ে দিল। তারপর আবারও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল তাকে, যেন কলিজার মাঝে ঢুকিয়ে নেওয়ার অদম্য ইচ্ছে। শক্ত করে বুকের মাঝে মিশিয়ে নিয়ে ধরা গলায় আদিত্য বলল, আমাকে ছেড়ে কখনো যাস না পাখি। তুই আমার নিঃশ্বাসের মূল্যে কেনা সম্পদ।
তোকে ছাড়া নিঃশ্বাস যে চলবে না আমার। আদিত্য আজ অফিস থেকে ফিরছে না। রোজ যে সময় আসে তার অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, তবুও আদিত্য আসছে না। নূর সেই কখন থেকে তার অপেক্ষা করছে, কিন্তু আদিত্য না আসায় সে ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। অতিবাহিত গত 2 মাসে নূর আদিত্যর প্রতি অনেক বেশি বশীভূত হয়ে পড়েছে। আদিত্য ছাড়া কিছুই বোঝে না সে, কিছুই ভালো লাগে না তার, হবেই না বা কেন। সবার কাছে অবহেলিত নূর যে আদিত্যর কাছে রাজরানী। এত ভালোবাসা, আদর যত্ন কখনো পায়নি সে। সেই মানুষটার প্রতি আসক্ত না হয়ে থাকেই বা কি করে। নূরও পারেনি। তার অবচেতন মনের সবটা জুড়ে এখন আদিত্যর বসবাস। অবুঝ নূর প্রণয় বোঝে না। সে জানে না এই অনুভূতির নাম কি, কিভাবে এর বহিঃপ্রকাশ করতে হয়। শুধু জানে আদিত্য ছাড়া তার চলে না, তাকে থাকতে তার ভালো লাগে না। আদিত্যের আসার সময় হলেই সে দরজা খুলে বসে অপেক্ষা করে তার জন্য। আদিত্যর গাড়ি আসা দেখলেই হাসি ফোটে তার মুখে। আদিত্য গাড়ি থেকে নামতে না নামতেই ছুটে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। 2 হাতে আদিত্যর গলা পেঁচিয়ে জড়িয়ে ধরে তাকে। আদিত্য সানন্দে তার অ্যাঞ্জেলকে জড়িয়ে নেয়। 2 হাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে শূন্যে তুলে গোল গোল ঘুরাতে থাকে। খিলখিলিয়ে প্রাণখোলা হাসির ঝর্ণা ঝরায় তখন নূর, যে হাসিতে ঝলমলে হয় আদিত্যর রাজ্য। তবে তা হচ্ছে না। নূর সেই কখন থেকে বসে আদিত্যের পথ চেয়ে। বিকাল থেকে বসে থাকতে থাকতে রাত হয়ে গেল, তাও আসছে না তার হিরো। নূর ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। আদিত্যর কিনে দেওয়া ফোনে অনেকবার ফোনও দিয়েছে। এতদিনে সে শিখে গেছে কিভাবে ফোন দিতে হয়। কিন্তু আদিত্য এই প্রথম নূরের ফোন ধরছে না। এতে যেন নূর আরও অস্থির হয়ে যাচ্ছে। যেকোনোভাবে তার হিরো চাই এখন। ধীরে ধীরে নূরের অস্থিরতা বাড়ছে, সাথে যুক্ত হচ্ছে এবার কান্নাও। নূর নাক টেনে টেনে ঠোঁট উল্টিয়ে কাঁদছে আর বলছে, হিরোও আসো না। আসছ না কেন? আমার হিরোকে এনে দাও। জমিলা এসে অনেকবার বুঝিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু নূর যাচ্ছে না। ওভাবেই বসে থেকে কাঁদছে আর আদিত্যর কথা বলছে। ধীরে ধীরে কেমন হাইপার হয়ে যাচ্ছে সে। এমন সময় আবির এলো সেখানে। নূরের এই অবস্থা দেখে দ্রুত তার কাছে গিয়ে চিন্তিত মুখে বলল, আরে আমার সুইট ভাবি, কাঁদছ কেন? কেউ কিছু বলেছে তোমাকে? শুধু নাম বলো একবার, দেখ এই আবির তার কি হাল করে। গাধার ওপর উল্টো লটকিয়ে উগান্ডায় না পাঠিয়েছি তো আমার নামও দ্য লেডি কিলার আবির না? বলো কে কি বলেছে? নূর কান্নার সুর ধরে টেনে বলল, হিরো। আবির বলল, জানতাম এই আদি বজ্জাতের কাঁদিই দায় তোমার কান্নার পিছনে। আজ তো এই আদিকে ছাড়ব না আমি। আজ ওর একদিন কি আমার পরের জনম। কারণ একজন্মে তো আর ওই বাহুবালীকে কিছু করতে পারব না। আবিরের বকবকানি শুনে নূর আরো জোরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, হিরো আসে না কেন? হিরো চাই আমার। হিরো এনে দাও। আসেনি মানে? আদি এখনো আসেনি? জমিলা তখন এগিয়ে এসে বলল, না আসেনি এখনো। বৌনি তখন অস্থির হয়ে কেঁদে যাচ্ছে। কিছুতেই থামছে না। আপনি কিছু করেন আবির বাবা। আবির বলল, আচ্ছা আমি ফোন দিয়ে দেখছি। আবির ফোন লাগালো আদিত্যর নাম্বারে, তবে ফোন বন্ধ আসছে। এমনকি বিহানের নাম্বারও বন্ধ আসছে। এবার আবিরও সত্যি সত্যি চিন্তায় পড়ে গেল। আদিত্য সবসময় রিস্কের মাঝে থাকে। শত্রুর অভাব নেই তার,
সেদিন বিহানের কাছে শুনেছিল এসআর গ্রুপের সাথে তাদের সংঘর্ষ হয়েছে অনেকবার, কারণ সব বিদেশি ডিলগুলো আদিত্যর হাতে আসে। কারণ আদিত্যর ক্ষমতার সামনে অন্য দল পেরে ওঠে না, আর তাতেই তাদের রাগ। এই রাগের জেরে আদিত্যর উপর প্রাণঘাতী হামলাও করার চেষ্টা করেছে অনেকবার, যদিও তা বিফলে গেছে। কিন্তু শত্রু সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়ে না। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে নূরের অবস্থা আরও বেহাল হতে লাগল। কিছুতেই তাকে সামলানো যাচ্ছে না। আবির ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এভাবে চলতে থাকলে নূর জ্ঞান হারিয়ে ফেলতে পারে। আবির আপাতত নূরকে শান্ত করার জন্য বলল, আচ্ছা ভাবি, কেঁদো না, চলো আমি তোমাকে তোমার হিরোর কাছে নিয়ে যাচ্ছি। এবার একটু কান্নার সুর কমল নূরের। সে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ চলো, হিরোর কাছে যাব আমি। আচ্ছা চলো, আগে কান্না থামাও। আবির নিজের গাড়িতে নূরকে নিয়ে আদিত্যর অফিসের উদ্দেশ্যে বের হল, যদিও জানে না অফিসে আদৌ আদিত্যকে পাওয়া যাবে কিনা। তবে নূরকে শান্ত করার আর কোনো উপায় মাথায় আসছে না আপাতত, তাই এখন এটাই একমাত্র উপায়। গাড়িতে যেতে যেতে আবির নূরকে স্বাভাবিক রাখতে বলল, এই স্বামীরা এমনই হয় বুঝেছ ভাবি, স্বামীদের টাইট দিয়ে রাখতে হয়, না হলে একটু ঢিলা পেলেই হাত থেকে ছুটে যায় বুঝলে। আজকে পেলে একেবারে টাইট দিয়ে রাখবে, যাতে আর ঢিল না পায়। নূর কি বুঝল কে জানে। সে বিস্ময়কর চোখ করে বলল, ও তাই বুঝি। আর বলছি কি তাহলে, বুদ্ধিমান বউদের আসল কাজই এটা। আমার কথা মনে রাখবে বুঝেছ। আচ্ছা। মিনিট 30 পর আদিত্যর অফিস এসে পৌঁছাল ওরা। আবির নূরকে নিয়ে অফিসের ভেতর ঢুকল। ভেতরে রিসিপশনের মেয়েটির কাছে গিয়ে বাঁকা হেসে বলল, হেই বিউটিফুল, টেল মি আদি ভেতরে আছে? মেয়েটি জবাবে বলল, জি স্যার আছে, তবে এখন তার কাছে যাওয়া যাবে না। স্যারের একটা ইম্পর্টেন্ট সিক্রেট মিটিং চলছে, কাউকে সেখানে যেতে বা ডাকতে নিষেধ করেছে। আবির রিসিপশন ডেস্কের উপর হাত রেখে মেয়েটির দিকে ঝুঁকে ফ্লার্টি ভঙ্গিতে বলল, আই লাইক সিক্রেট মিটিং। আই থিঙ্ক তোমার আমারও সিক্রেট মিটিং করা উচিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ নো। ইটস গুড ফর হেলথ অলসো। এতে সিঙ্গেলেরিয়া রোগ সেরে যায়। আর বেশি বেশি সিক্রেট মিটিং করলে শরীরে ভিটামিনের ঘাটতিও পূরণ হয়ে যায়। আবিরের ফ্লার্টিংয়ের মাঝে নূর পেছনে থেকে ভেতরের দিকে চলে যায়। কিছুদূর এগুতেই আদিত্যকে দেখতে পেল সে। কাচের দেয়ালে ঘেরা রুমটার ভেতরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছে সে। তাকে দেখেই নূরের ঠোঁটে যেন কাঙ্ক্ষিত হাসি ফুটল। নূর দিকবিদিক না দেখে ছুটল আদিত্যের কাছে। দৌড়ে ছুটে গিয়ে দরজা ঢেলে ভেতরে ঢুকে কোনো কিছু না ভেবে সোজা গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। দুই হাত আদিত্যর পিঠে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে কাঁদো কাঁদো গলায় নূর বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে হিরো? আসছিলে না কেন বাসায়? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। তুমি আসো না কেন? নূরের কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট। আদিত্য মিটিংয়ে ছিল, সামনেই মিটিংয়ের সব মানুষ বসে আছে। এমতো অবস্থায় নূর এভাবে হুট করে চলে আসায় আদিত্য প্রথমে অনেকটাই অবাক হয়ে যায়। মিটিংয়ের লোকগুলোও হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে। বিহানও একটু থতমত খেয়ে গেল। তবে আদিত্য বুঝল নূর ওকে না পেয়ে অস্থির হয়ে গেছে। তাই এখন তার নূর ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই। আদিত্য নূরকে এক হাতে জড়িয়ে নিয়ে মিটিংয়ের সদস্যদের উদ্দেশ্যে বলে উঠল, সরি জেন্টেলম্যানস,
দ্য মিটিং ইজ ওভার নাও। বলেই আদিত্য নূরকে নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। বিহান সিচুয়েশন বুঝে সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করল। আদিত্য নূরকে নিয়ে নিজের কেবিনে এলো। নূর তখনও আদিত্যকে শক্ত করে ধরেই আছে, আর ফুপিয়ে যাচ্ছে। আদিত্য দুই হাতে নূরের মুখটা সামনে ধরে আদুরে গলায় বলল, এই অ্যাঞ্জেল সোনা, কাঁদছ কেন? এই দেখ আমি এখানেই আছি, তোমার কাছে। নূর নাক টেনে বাচ্চাদের মতো ফোপাতে ফোপাতে বলল, তুমি আসনি কেন? নূরের কষ্ট হচ্ছিল তো, এতগুলা কষ্ট হচ্ছিল, এই এখানটায় ব্যথা হচ্ছিল অনেক। আদিত্য মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের মুখপানে। তার অ্যাঞ্জেল তাকে ফিল করতে শুরু করেছে, তাকে না পেয়ে ব্যাকুল হচ্ছে। এই যেন পরম প্রাপ্তির সমাহার আদিত্যর জীবনের। আদিত্য ক্রন্দনরত নূরের কপালে কপাল ঠেকিয়ে প্রাপ্তিময় হেসে বলল, তাই আমাকে না পেয়ে কষ্ট হচ্ছিল তোমার? হ্যাঁ হচ্ছিল তো অনেক। উইয়ে মগনলালের ইয়া বড় ভুঁড়িওয়ালা পেটের চেয়েও বেশি কষ্ট হচ্ছিল। হাসল আদিত্য। তার অ্যাঞ্জেলটা সত্যিই জাদুর কাঠি, মুহূর্তেই তাকে খুশিতে ভরিয়ে দেয়। এই এতক্ষণ টেনশনে ছিল, তার শত্রুপক্ষ তাদের ক্ষতি করার জন্য নতুন নতুন চাল চালছে। আদিত্যর বিজনেসের ক্ষতি করার চেষ্টা করছে। এসব নিয়েই মিটিং চলছিল। আদিত্যর বিশ্বস্ত পার্টনারদের সাথে সিক্রেট মিটিং চলছিল। এ কারণেই সেফটির উদ্দেশ্যে ফোনও বন্ধ ছিল সবার। তবে নূর আসতেই তার সব টেনশন যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। এখন তার মন মস্তিষ্ক জুড়ে খুশিময় প্রশান্তির ছায়া। আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিয়ে ওর কেবিনের নিজের আসনে বসিয়ে দিল। তারপর নিজে নূরের সামনে হাঁটু গেড়ে বসল। নূরের দুই হাত নিজের হাতের মাঝে নিয়ে চুমু খেল তাতে। নূরের দুই হাত নিজের দুই গালে চেপে রেখে আদুরে অপরাধী সুরে বলল, হিরোর অনেক বড় ভুল হয়ে গেছে। হিরো অনেকগুলো সরি অ্যাঞ্জেল, আর কখনো এমন ভুল হবে না। কখনো আমার অ্যাঞ্জেলকে কষ্ট দিব না। এবার কান্না বন্ধ করো প্লিজ, তাহলে একটা জাদু দেখাবো তোমাকে। নূর এবার চোখ বড় বড় করে কৌতূহলী কণ্ঠে বলল, জাদু? কি জাদু বলো না, এখনই দেখাচ্ছি। আদিত্য উঠে দাঁড়িয়ে ওর গদি চেয়ারটা জোরে একটু ঠেলা দিল। সাথে সাথেই চেয়ারটা গোল গোল ঘুরতে লাগল। তা দেখে বিস্ময় আনন্দিত হয়ে গেল নূর। আদিত্য বারবার ঘুরাতে লাগল, আর নূর বিস্ময়ের আনন্দে খিলখিল করে হাসির ঝর্ণা ঝরাতে লাগল। খুব উপভোগ করছে সে এই জাদুটা। তার হাসির ঝর্ণাধারায় ভিজছে আদিত্যর হৃদয় রাজ্য। মুখ নামিয়ে এক হাত নূরের কানের নিচে রেখে তার কপালে পরম ভালোবাসাময় চুমু খেয়ে বলল, আমার জাদুর ময়না পাখিটা। হঠাৎ দরজায় কড়া পড়ল। আদিত্য উঠে দাঁড়িয়ে বলল, কাম ইন। দরজা ঢেলে ভেতরে এলো অফিসের এক ফিমেল কর্মচারী। আদিত্যর উদ্দেশ্যে বলল, স্যার, এই ফাইলে আপনার সিগনেচার লাগত। এটা হলেই মেইল সাবমিট করে আমি চলে যেতে পারতাম। ওকে, আনুন। মেয়েটি এগিয়ে গিয়ে আদিত্যকে ফাইল দিল। আদিত্য ফাইল চেক করছে আর ফাঁকে ফাঁকে নূরকে দেখছে। নূর আপন মনে চেয়ারে ঘুরছে। আদিত্য ফাইল দেখা শেষে সিগনেচার করে মেয়েটিকে দিয়ে বলল, নিন, সময় অনেক হয়ে গেছে, আপনি এখন বাসায় যেতে পারেন। ওকে স্যার। মেয়েটি ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ফ্লোরের কার্পেটের সাথে তার হিল বেঁধে গিয়ে পড়ে যেতে নিল সে। আচমকা এমন হওয়ায় মানবিকতার মনোভাবে আদিত্য মেয়েটিকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে তার দুই কাঁধের পেছনে হাত ঠেকিয়ে তাকে বাঁচাল। মেয়েটিকে দাঁড় করিয়ে বলল, ইউ ওকে? জি স্যার,
সরি, ইটস ওকে। মেয়েটি চলে যেতে চাইলে আরেক সমস্যা হল। মেয়েটির কিছু চুল আদিত্যর শার্টের বোতামের সাথে পেঁচিয়ে গেছে, যার দরুন চুলে টান লেগে আবারও আদিত্যর দিকে আসতে হল তাকে। দ্রুত ভয় ভয় আদিত্যর বোতাম থেকে চুল ছাড়ানোর চেষ্টা করল সে। এতে মেয়েটাকে আদিত্যর অনেকটা কাছাকাছি গিয়ে দাঁড়াতে হচ্ছে। আদিত্য কিছুটা অস্বস্তি আর বিরক্তিও বোধ করছে, কিন্তু মেয়েটাকে কিছু বলা রুড হবে বলে বলছে না, কারণ মেয়েটা ইচ্ছাকৃত তো আর কিছু করেনি। চুল খুব বাজেভাবে পেঁচিয়ে গেছে। মেয়েটাকে আদিত্যর বুকের উপর ঝুঁকে তা ছাড়াতে হচ্ছে। নূর নিজের মতোই চেয়ার ঘোরার মজা নিচ্ছিল, কিন্তু হঠাৎই তার নজর যায় আদিত্যর দিকে। পেছনে থেকে দেখে মনে হচ্ছে মেয়েটি আদিত্যকে জড়িয়ে ধরে আছে। নূরের কেমন যেন লাগল হঠাৎ। এই চেয়ারের ঘোরা আর মজা লাগল না মোটেও। তার ভেতর হঠাৎই কেমন রাগের উৎপত্তি ঘটল। অবুঝ নূর এই রাগের কারণ জানে না, শুধু জানে মেয়েটিকে তার হিরোর সাথে দেখে ভীষণ পরিমাণ রাগ হচ্ছে তার, জ্বলনও হচ্ছে তার। সে কেন তার হিরোকে ধরল, এটাতেই তার যত রাগ। মেয়েটা চুল ছাড়িয়ে নিয়েছে প্রায়। তখনই নূর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তেরে ওদের সামনে গিয়ে দুই হাতে সজোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল। আচমকা এমন কাণ্ডে আদিত্য আর মেয়েটি দুজনেই হতভম্ব। মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নূর আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটির দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে বাচ্চাদের মতো রাগী সুরে বলল, আমার হিরোকে ধরলে কেন? পচা মেয়ে, একদম আমার হিরোকে ধরবে না। আমার হিরোকে শুধু আমি ধরব। হিরো শুধু আমার হিরো। যাও এখান থেকে, পচা মেয়ে। আদিত্যের হৃদয়ে মনে যেন এক প্রবল প্রাপ্তির আলোড়ন সৃষ্টি করল, কারণ সে বুঝতে পারল নূর জেলাস ফিল করছে। অন্য মেয়েকে তার পাশে সহ্য করতে পারছে না, তার মানে নূরের অবুঝ মন তাকে নিজের করে নিয়েছে। এই যেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আদিত্যর। এত খুশি কিভাবে সামলাবে সে? আপাতত নিজেকে সামলিয়ে আদিত্য মেয়েটির উদ্দেশ্যে বলল, সরি মিস কণা, ও আসলে একটু অবুঝ। কিছু মনে করবেন না। কণা মুচকি হেসে বলল, ইটস ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। কণা যেতে যেতে একবার পেছনে তাকিয়ে আবারও দেখল ওদের। ভালোবাসা দেখতেও ভালো লাগে, এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো। কণা যেতেই আদিত্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নূরকে বুকের পিঞ্জিরায়। নিজেকে আজ সার্থক মনে হচ্ছে, সর্বসুখী সে, কারণ তার কাছে তার অ্যাঞ্জেল আছে যে। আদিত্য খুশিতে নূরকে পাজা কোলে তুলে নিয়ে গোল গোল ঘোরাতে লাগল আর হাসতে লাগল। তার সাথে তাল মিলিয়ে হাসল নূরও। নূরকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেল। আসার সময় বাইরেই খেয়ে এসেছে সবাই। গাড়িতে নূরের ঘুমু ঘুমু ভাব দেখে আদিত্য নূরকে কোলে নিয়েই রুমে এলো। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে আদিত্য ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতের ঘড়ি খুলছিল। তখনই কিছু একটা মনে আসতেই হঠাৎ নূরের ঘুম উড়ে গেল। ঠাস করে উঠে বসল সে। আদিত্যর দিকে পিটপিট নজরে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদিত্যের সামনে। তাকে দেখে আদিত্য মুচকি হেসে বলল, কি হলো, অ্যাঞ্জেলের ঘুম ভেঙে গেছে? নূর ফট করে বলে উঠল, হিরো তোমার শার্ট খোল। ভ্যাবাচেকা খেয়ে গেল আদিত্য। থতমত কণ্ঠে বলল, মানে? শার্ট খুলব কেন? কারণ আমি বউদের আসল কাজটা করব আজ। সেটার জন্য শার্ট খোলা জরুরি। বেচারা আদিত্য তোবদা খেয়ে গেল পুরো। চোখ চড়পগাছ তার। কাশি উঠে গেল তৎক্ষণাৎ।
আমতা আমতা স্বরে বলল, হোয়াট? কি বলছো এসব অ্যাঞ্জেল? কিসের আসল কাজ? যেটা সব বউ করে। আমাকেও করতে হবে ওটা। খুবই জরুরি। তাড়াতাড়ি শার্ট খোলেন। আদিত্যর জ্ঞান হারাবার জোগাড়। কি বলে তার বউ এসব? আদিত্য কোনোরকমে অপ্রস্তুত স্বরে বলল, দেখ অ্যাঞ্জেল, এসব বলতে নেই। আর তোমার ওসব করার সময় হয়নি। এসব ফালতু কথা কে শিখিয়েছে তোমাকে? আবির দেবর বলেছে। এটা করা জরুরি। আদিত্যর চরম রাগ হল আবিরের উপর। ইডিয়টটা কিসব বলেছে নূরকে? আদিত্য ফিচেল গলায় বলল, দেখ অ্যাঞ্জেল, ওর কথা শুনো না। ওর কাজই শুধু ফালতু কথা বলা। নূর জেদ ধরে বলল, না, আমি তো করবই ওটা। আপনি শার্ট খুলুন এক্ষুনি। না হলে আমিই খুলে দিচ্ছি। বলেই নূর আদিত্যর শার্টের দিকে হাত বাড়াল। বেচারা আদিত্য ভয় পিছিয়ে যেতে লাগল। পিছিয়ে যেতে যেতে বলতে লাগল, দেখ সোনা, এমন করে না। তুমি না আমার লক্ষ্মী অ্যাঞ্জেল। আমার কথা শোনো। কে শোনে কার কথা? নূর আদিত্যর শার্ট খোলার জন্য বদ্ধপরিকর। এদিকে আদিত্য বেচারা নূরের হাত থেকে বাঁচার জন্য সরে যাচ্ছে শুধু। তবে একসময় নূর ধরেই ফেলল তাকে। আদিত্যকে ধরে তার শার্টের বোতাম খুলতে লাগল। আদিত্য করুণ সুরে বলেই যাচ্ছে, নূর, মাই অ্যাঞ্জেল, আমার ময়না পাখি, এমন করো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব এখন তোমার জন্য ঠিক না। নূর যেন কিছু শুনতেই নারাজ। সেই ধীরে ধীরে আদিত্যর শার্টের সবগুলো বোতাম খুলে ফেলল। তারপর শার্টের নিচের দুই মাথা একসাথে করে অনেক জোরে টাইট দিয়ে গিট্টু মেরে দিয়ে বলল, হ্যাঁ, এখন হয়ে গেছে কাজ। আদিত্য আবারও ভ্যাবাচেকা খেয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? আরে টাইট দেওয়া হয়ে গেছে। এটাই তো বউদের আসল কাজ। দেবর বলেছে বরকে টাইট দিয়ে রাখতে হয়, না হলে হাতছাড়া হয়ে যায়। তাই টাইট দিলাম। এখন ঠিক আছে। আর সমস্যা নেই। আমি এখন ঘুমুতে যাই। বলেই নূর গিয়ে বিছানায় আবারও আগের মতো শুয়ে পড়ল। বেচারা আদিত্য ওভাবেই টাস্কি খেয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, কি আর হলোটা কি? ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে নিচে আসল আদিত্য। চোখ খুলে নূরকে সামনে পায়নি, তাই সবার আগে তাকে দেখতে বের হয়েছে আদিত্য। তবে নিচে আসতেই সবাই কেমন অদ্ভুত নজরে ওর দিকে তাকিয়ে থাকতে দেখতে পেল। আবির, বিহান সহ উপস্থিত সার্ভেন্টগুলো সবাই কেমন টাস্কি খাওয়া নজরে তাকিয়ে আছে আদিত্যর দিকে। আদিত্য বিষয়টা দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে কি দেখছিস? আর অ্যাঞ্জেল কোথায়? আবির আর বিহান হা হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করল। পরপরই হঠাৎ ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল তারা। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে রীতিমত। সার্ভেন্টরাও মুখ লুকিয়ে হাসছে। ভয় জোরে হাসতে পারছে না তারা। বিরক্তিতে কপাল কুঁচকে আদিত্য বলল, সকাল সকাল নেশা করে এসেছিস নাকি? অকারণে হাসছিস কেন? ওরা হেসেই যাচ্ছে। আবির কোনোরকমে হাসি থামিয়ে বলল, বাহ ইয়ার, কি সুন্দর লাগছে তোকে। আমি তো ফিদা হয়ে গেলাম। আমার সব গার্লফ্রেন্ডগুলাও তোর সামনে ফিকে লাগছে। আদিত্য রাগ দেখিয়ে বলল, হোয়াট ননসেন্স! কি বলছিস এসব? বিহান বলল, তুই আগে ওই আয়নায় চাইয়া দেখ। বুঝবার পারবি কি কইতাছি। আদিত্য ভ্রু কুঁচকে লিভিং রুমের ওয়ালে টানানো আয়নায় চোখ রাখল। রাখতেই ভ্যাবাচেকা খেয়ে গেল সে।
আদিত্যর চুলে 2 ঝুঁটি বাঁধা, ঠোঁটে এলোমেলোভাবে ছড়ানো লিপস্টিক, চোখেও ছড়ানো কাজল। পুরো জোকার লাগছে আদিত্যকে। এ কারণেই হাসছে সবাই। আবির আবারও বলল, ওল্লাহ, কেয়া খুবসুরতি। এত হুসন কোথায় লুকিয়ে রেখেছিলি তুই? আমার তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে। এত সুন্দরী হওয়ার কোনো হক নেই তোর। মারডালা একেবারে। বলেই আবার হাসতে লাগল আবির। বিহান বলল, এককেরে হাঁচা কইছ ছাবিরজা। মাশাল্লাহ, কি সুন্দর লাগতাছে। আমার তো দিল আইতাছে তোর উপরে। আবির বিহানের কথার প্রত্যুত্তরে বলল, ছ্যা ছ্যা, এটাই শোনা বাকি ছিল। এটা শোনার আগে আমি সুইজারল্যান্ড কেন চলে গেলাম না? আমার আগে থেকেই সন্দেহ ছিল তোর উপর। এই কারণেই সবসময় আদির আগে পিছে ঘোরস। এই ছিল তাহলে তোর মনে? আমার বেচারি ভাবি জানেই না তার সতীন তো তার ঘরেই বসে আছে। থুককু সতীন না, শোতান। সতীনের মেল ভার্সন শোতান। কি কচ হালা, আমারে কি তোর মতো লুইচ্চা পাইছস? মাইয়া দেখলেই খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াস। শোতান হইলে তুই হইবিগা। সকল বিয়াত্তা পুরুষের শোতান হইলি তুই। আরে ওটা তো সমাজ সেবা। এটা আমার মহত্ব। তোর মতো তুচ্ছ মানব আমার মহত্ব বুঝবি না। এই সেবা এত সহজ না। নিজেকে পুরো বিসর্জন করে দিতে হয়। ছাথে ধরা খাইয়া তার প্রতিদানও পাইয়া যাস তাই না? এই জন্যই তো বললাম, সমাজ সেবা সহজ না। ভালো কাজে পদে পদে বাধা আসে। এই সেদিনের কথাই ধর। আমার গার্লফ্রেন্ডের বাসায় গেছি সমাজ সেবা করতে। মাত্রই গুরু ইমরান হাশমির ভিগে হোট তেরি শুরু করেছি। ইতিমধ্যে বাধা হয়ে হাজির তার বাবা। তুই বল, এভাবে আসাটা কি তার ঠিক হয়েছে? আরে ফোন দিও তো আসতে পারতি। ভুল সময়ে এসে ভুলটা সে করল। অথচ রাগ দেখালো এই মহৎ সমাজসেবককে। আজকাল ডিগনিটি নামের জিনিসই নেই মানুষের মাঝে। মানবতা আজ কোথায়? না জানি এই সমাজের কি হবে। এদের ফালতু সব কথায় বিরক্ত আদিত্য। হঠাৎ সে দেখতে পেল সিঁড়ির পেছনে থেকে লুকিয়ে লুকিয়ে নূর দেখছে আর মিটিমিটি হাসছে। আদিত্যের বুঝতে বাকি রইল না, এই কাজ তার দুষ্টু পরিটারি। আদিত্য নূরের উদ্দেশ্যে বলল, অ্যাঞ্জেল, বেরিয়ে এসো। আমি জানি এসব কারসাজি তোমারই। বেরিয়ে এসো। নূর বের হল না, বরং উল্টো পালানোর উদ্দেশ্যে অন্যদিকে যেতে লাগল। আদিত্য তা দেখে নূরের দিকে যেতে যেতে বলল, এই দুষ্টু দাঁড়াও। কোথায় যাচ্ছ? আদিত্যকে আসতে দেখে নূর আরো জোরে দৌড়ে ছুটল। আদিত্য তার পিছে ছুটল তাকে ধরতে। নূর লিভিং রুমের চারিদিকে গোল গোল দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। আদিত্য তাকে ধরতে দৌড়াচ্ছে তার পিছে পিছে। আবির আর বিহানও ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। আবির টিভির রিমোট মাইকের মতো মুখের সামনে ধরে ভাস্করদের মতো করে বলতে লাগল, জি হ্যাঁ ভাই সব আর তাদের হট হট বোন সব, আপনাদের সামনে হতে চলেছে এক দুর্ধর্ষকর, শ্বাসরুদ্ধকর, পৃথিবী কাঁপান, বাঙ্গি ফাটানো, ডাল ঘোটানো, ফালুদা ফেলানো, লুঙ্গি উড়ানো রেস। রেসটি স্পন্সর করেছেন মদনলাল চুলকানি পাউডার, বিএফএল প্লাস্টিক বদনা, মফিজ জাঙ্গিয়া আর গন্ডার মার্কা জেউটিন। হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন নূর ভাবি এ মুহূর্তে রেসে এগিয়ে আছে। আদি প্রাণপণে চেষ্টা করছে তাকে ওভারটেক করার। তবে মনে হচ্ছে না আদি পারবে জিততে। কারণ বউয়ের কাছ থেকে জেতা মুশকিলই নয়, অসম্ভব। ভাবি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে। আবিরের মহান কমেন্টারি শুনে বিহান হাসছে সমানে। এদিকে আদিত্য এক পর্যায়ে নূরকে পেছনে থেকে ধরে ফেলল।
তারপর পাজা কোলে তুলে নিয়ে বলল, এখন কই পালাবে দুষ্টু পাখি? অনেক দুষ্টু হয়ে গেছ আজকাল। নূর হাসতে হাসতে বলল, আচ্ছা ভুল হয়ে গেছে, আর করব না। ছেড়ে দাও আমাকে। না ছাড়ছি না এত সহজে। চলো আমিও মজা দেখাচ্ছি তোমাকে। বলতে বলতে আদিত্য নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে গেল। আর নূর ছাড়া পাওয়ার ছটফট করছে। ওদের যাওয়ার পানে তাকিয়ে আবির নেকা সুরে বলল, কেউ একটু আমারে এমনে কোলে নিল না। এই মাছুমটাকে যদি কেউ কোলে নিত তাহলে সারা জীবন ল্যাংড়া হয়ে থাকতাম। বিহান পাশ থেকে বলে উঠল, আহানারে কইবার পারছ? হে নিশ্চয় তোরে মানা করব না। আবির দাঁতে দাঁত চেপে বিহানের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর? কথায় কথায় আহানাকে টেনে আনিস কেন তুই? কারণ হ্যারে বহুত ভাল লাগছে আমার। এভাবে তো আমারও ক্যাটরিনা কাইফকে ভালো লাগে। তাই বলে সে আমার হয়ে যাবে? দেখ আমি জানি তুই কিসের জন্য এসব বলিস। তবে শুধু শুধু ভাঙা কলসিতে পানি ঢালছিস। এসবে আমি ইফেক্ট হই না। আহানা আমার জন্য কি তা না আমি বলতে পারবো আর না তোরা বুঝবি। সো কাট দ্য ক্রাপ ব্রো। আর নিজের চরকায় কল্প দে, যাতে কোনো মায়ার কৃপাদৃষ্টি হয় তোর উপরে। স্মিথ হাসল বিহান। দৃষ্টি তো তার পড়েছে ওই সুনয়নার উপর, যে দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না সে। এখন সত্যি করেই হিয়ার কৃপাদৃষ্টির খুব করে প্রয়োজন তার। কিছুক্ষণ পর আদিত্য নূরকে নিয়ে আবারও নিচে এলো নাস্তা করতে। এবারও নূর আদিত্যর কোলে। নূরই বায়না ধরেছে সে কোলে উঠবে। আদিত্যর কেয়ারে সে দিন দিন আহ্লাদী হয়ে যাচ্ছে। আদিত্যকে পেলেই তার বায়নার ঝুলি খুলে বসে। আর আদিত্যও তার সানন্দে পূরণ করে। আদিত্য নূরকে কোলে নিয়ে নামছে। আর নূর তার সাথে দুষ্টুমিতে ব্যস্ত। কখনো কানে ফু দিচ্ছে, কখনো চুল এলোমেলো করে দিচ্ছে তো কখনো গাল টেনে দিচ্ছে। আদিত্য শুধু হাসছে তার অ্যাঞ্জেলের কাণ্ডতে। নিচে আসতেই আবির বলে উঠল, ছ্যা ছ্যা ছ্যা, লজ্জা সরমতো একেবারে কাওরান বাজারের সবজি মার্কেটে বেচে এসেছিস। মাছুম বাচ্চা কাচ্চাদের সামনে এসব কেউ করে? বিহান ভ্রু কুচকে বলল, মাছুম বাচ্চা? সেইটা আবার কেঠা মাইরি? কেন তুই? এখনো তো তোর কথাই পরিষ্কার হয়নি। শকে ছ বলিস? তোর মতো ধামরা বাচ্চা দুনিয়াতে আর একটাও নেই। খালি একটা ফিডারের কমতি। বিহান আবিরের মাথা ধরে টেবিলের উপর চেপে ধরে বলল, আমি বাচ্চা না? তাইলে তো বাচ্চা তো করনি লাগে। এদের কাণ্ড দেখে মজা পেয়ে হাতে তালি দিয়ে হাসছে নূর। এসবের মাঝেই হঠাৎ নূর বিস্ময়ের সুরে বলে উঠল, ঝুমু। নূরের কথায় সবাই তার দিকে তাকায়। নূর দরজার দিকে তাকিয়ে আছে দেখে তারাও দরজার দিকে তাকায়। দরজার সামনে সেদিনের শপিং মলের সেই মেয়েটাকে দেখতে পায়, যাকে নূর বোন পরিচয় দিয়েছিল। তাকে দেখেই নূর প্রফুল্ল হয়ে আদিত্যর কোল থেকে নেমে দৌড়ে গেল বোনের কাছে। উৎসাহিত কণ্ঠে বলল, ঝুমু, তুই এসেছিস? ঝুমুর মুচকি হেসে বলল, হ্যাঁ আমি এসেছি গাইমিন আপু। তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। কেমন আছো তুমি? অনেক ভালো। আয় আয় ভেতরে আয়। নূর ঝুমুরের হাত ধরে ভেতরে নিয়ে এলো সবার কাছে। তারপর বলল, দেখ আমার বোন এসেছে। ও ঝুমুর। সবাই সৌজন্যমূলক মুচকি হাসল। ঝুমুর আদিত্যর উদ্দেশ্যে বলল, কেমন আছেন দুলাভাই? আদিত্য সৌজন্যমূলক হেসে বলল, ভালো, প্লিজ কল মি ভাইয়া। দুলাভাই কেমন অড লাগে? জি আচ্ছা। নূর বলল, আয় ঝুমুর খেতে বস।
ঝুমুর মাথা দুলিয়ে খেতে বসল ওদের সাথে। খেতে খেতে বাসার চারিদিকে চোখ বোলাল ঝুমুর। চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে তার। এত বড় বাড়ি, এত সুন্দর সবকিছু, আর এসব কিছু ছেড়ে কিনা ও ওই 420 রকির সাথে ভেগে গিয়েছিল। যে বদমাইশ ওকে মাঝপথেই ছেড়ে দিয়ে ভেগে গেছে, তাই তো শেষমেশ শপিং মলে সেলসগার্লের চাকরি করতে হচ্ছে। বাড়িতে ফিরে যাবে কোনো সাহসে। সেদিন না ভাগলে আজ এসব কিছু ওর হতো, যা কিনা এই পাগল ছাগলটা পেয়ে গেছে। ভাবতেই আপোষস আর নিজের প্রতি রাগ হচ্ছে ঝুমিরের। ভাবনার মাঝেই পাশে তাকাতেই দেখল আদিত্য নূরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নূর না খাওয়ার জন্য কত তালবাহানা করছে, কিন্তু আদিত্য ধৈর্য সহকারে নানান কথা বলে বাচ্চাদের মতো মন ভুলিয়ে খাওয়াচ্ছে তাকে। এসব দেখে ঝুমুর বিস্ময়ে হতবাক। এই পাগলিকে এত যত্ন করার রুচি আসে কেমনে ওনার? একে তো ওরা কখনো খাবার সময় নিজেদের সামনেই বসায় না, খাবার মেখে ঝেঁকে বিচ্ছিরি অবস্থা করে ফেলে। তা দেখে ঘৃণা লাগে ওদের, তাই তো ওকে সবসময় আলাদা জায়গায় বসতে দেয়। আর এই লোক এত আদর করে খাওয়াচ্ছে। কি দেখে এত আহ্লাদ করছে এই পাগলিকে? নূরকে খাওয়ানো শেষে আদিত্য নিজে খাওয়া শুরু করল, আর নূর উঠে গিয়ে ওর বিড়াল ছানার সাথে খেলছে। বিড়ালকে ধরতে তার পিছে পিছে ছুটছে। খেলতে খেলতে হঠাৎ সোফার পায়ার সাথে পায়ে গুথা লাগল নূরের। পায়ে ব্যথা পেয়ে জোরে আর্তনাদ করে উঠল নূর। খাবারের হাত সহসাই থেমে গেল আদিত্যর। আতকে উঠে ঝট করে পেছনে ফিরে তাকাল সে। নূর পা ধরে বসে কাঁদছে। আদিত্যর গলায় খাবার আটকে গেল। তৎক্ষণাৎই খাবার ছেড়ে দ্রুত উঠে ছুটে এলো আদিত্য নূরের কাছে। নূরের সামনে হাঁটু গ্যাড়ে বসে তাকে ধরে উত্তেজিত, আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? কাঁদছ কেন? নূর কাঁদতে কাঁদতে বলল, পায়ে ব্যথা লেগেছে, অনেক ব্যথা লাগছে। ব্যথা লেগেছে? কোথায় দেখি? আদিত্য নূরের পায়ে হাত দিতেই নূর ব্যথা পেয়ে আরো জোরে কেঁদে উঠল। আদিত্য যেন আরো উত্তেজিত, অস্থির হয়ে গেল। দুই হাতে নূরের মুখটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ঈষৎ কত ব্যথা লেগেছে অ্যাঞ্জেলটার, কত কাঁদছে। আমি থাকতেও কিভাবে আমার অ্যাঞ্জেলটা ব্যথা পেল? আমি খেয়াল রাখতে পারিনি। কাঁদে না সোনা, আমি আছি না, ঠিক হয়ে যাবে। নূর আরও কেঁদে কেঁদে করুণ সুরে বলল, ঠিক হচ্ছে নাতে হিরো, ব্যথা। আদিত্য নূরের মাথা কপালে হাত বুলিয়ে বলল, কেঁদো না অ্যাঞ্জেল, এই তো এখনই ঠিক হয়ে যাবে। বিহান দাঁড়িয়ে কি দেখছিস? ডক্টরকে আসতে বল জলদি। দেখছিস না অ্যাঞ্জেল কষ্ট পাচ্ছে? বিহান বলল, আচ্ছা আমি ফোন করতাছি, তুই চিন্তা করিস না। আদিত্যর অবস্থা দেখে ঝুমুর অবাক, হতভম্ব। এত আদিক্ষেতা করার কি আছে সে বুঝল না। তাও এই পাগলির জন্য। লোকটাও কি ওর মতো পাগল নাকি? সে হঠাৎ মাঝখান থেকে বলে উঠল, আরে এই সামান্য কারণে ডাক্তারের কি দরকার? গ্রামে তো এর চেয়ে কত হাজার গুণ চোট পেত, আবার একাই ঠিক হয়ে যেত। ওর এসবে কিছুই হয় না, গন্ডারের চামড়া ওর। ঝুমুরের এমন উক্তিতে আদিত্যর প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেল ক্রোধে। চোয়াল শক্ত হল। অগ্নিলাল চোখে তাকালো ঝুমুরের দিকে। চোয়াল চিবিয়ে বলল, মিস ঝুমুর, ফার্স্ট এন্ড লাস্ট টাইম বলছি, ভালো করে মাথায় গেঁথে নিন। নূর আগে কিভাবে ছিল সেটা আমার দেখার বিষয় না, তবে নূর আমার কাছে আমার নিজের জানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ফার্দার এ ধরনের কথা বলবেন না, না হলে ভুলে যাব আপনি নূরের বোন।
বলেই আদিত্য নূরকে পাজা কোলে তুলে নিল। তারপর বিহানের উদ্দেশ্যে বলল, ডক্টর আসলে রুমে পাঠিয়ে দিস। বলেই নূরকে নিয়ে নিজের রুমে চলে গেল আদিত্য। আদিত্যর এমন রিয়াকশন দেখে ঝুমুর বিস্মিত। ওদের পাগলিকে লোকটা দেখি সত্যি করে মাথায় তুলে রেখেছে। এসব দেখে যেন তার আপোষস আরও বাড়ছে। বিহান জমিলাকে ডাক দিয়ে ঝুমুরকে গেস্ট রুম দেখিয়ে দিতে বলল। জমিলা ঝুমুরকে নিয়ে গেল সাথে। ঝুমুর যেতেই বিহান আবিরের উদ্দেশ্যে বলল, কিরে তোর শরীর তো ঠিক আছে? মাইয়া মানুষ দেইখাও চুপ কইরা আছোছ। পার্টসপাতি সব ঠিকঠাক আছে তো? নাকি বেছি বেছি অপব্যবহার কইরা ক্ষয় গেছে গা? আবির তাচ্ছিল্যের সুরে বলল। আবির এভারগ্রিন, কখনো ক্ষয় যায় না। আসলে সি ইজ নট মাই টাইপ অফ গার্ল। কেমন যেন নেগেটিভ ভাইবও আসছে মেয়েটার থেকে। আমারও চলবে।